আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আচ্ছা, তুমি এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছো, তাহলে কেন বিয়ে করছো? আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে অনেকটাই বড়। একটু না, অনেকটাই। চুমুরের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারাহ। ফেল করে তাকিয়ে আছে সে। বলবেই বাকি। আচ্ছা, সত্যি তো সে কেন বিয়ে করেছে? তারপর বলল, মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশি ছোট ছিলে, কিন্তু এখন তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করেছো? এদিক সেদিক তাকাচ্ছে ফারাহ। চুমুর এত কঠিন কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে, প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। তারপর বলল, কি হলো, উত্তর দাও, কেন করছো বিয়ে? উত্তর দিবে কিনা? ফেস করে কেঁদে দিল ফারাহ। আহাম্মক বনে গেল ঝুমুর বলল, এই তুমি কাঁদছো কেন? আরে থামো। থামাতে ব্যস্ত ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের। সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। তারপর বলল, কি হয়েছে? দৃষ্টি গেল ফারার দিকে। মেয়েটা নাক টানছে, টুপ করে অস্ত্র গড়িয়ে পড়ছে। আঁকি দুই ছোট এলো তাসফিনের, চোয়াল শক্ত। চুমুরকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে ওর, এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেললো ঝুমুর বলল, তোমার বাচ্চা বউটাকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয়ে কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেললো তাসফিন। বোন তার দুষ্টু, বরাবরই এমনভাবে কথা বলবে মাঝে মাঝে বড়রাও কনফিউজ হয়ে যাবে। এবার হলো তার নাবালিকা বউটা। তারপর বলল, তুই কি ভালো হবি না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। তারপর বলল, ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দা ওয়ে ছোট ভাবি, শোনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে নিয়ে এসো। পা বাড়ায় ঝুমুর, তৎক্ষণাৎ থামে ফের পিছন ঘুরে তাসফিনের উদ্দেশ্যে বলল, আর হ্যাঁ, রুমে দিয়ে এসো, উল্টাপাল্টা কিছু করো না আবার। কপাল মৃদু কুচকে নেয় তাসফিন। তারপর বলল, ওই তুই দাঁড়া। চুমুরকে আর পাইকে সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলো। বড় ভাই মানে আবদারের জায়গা, বাবা কোনো কিছুতে না করলেই ভাইবা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর যাওয়া মাত্র সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো ফারার আদলে। মেয়েটার নাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হলো তাসফিন, টেনে ধরে তার চুলের একাংশ। ব্যথিত কণ্ঠে চেঁচাই ফারা, আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। তাসফিন বলল, পাওয়াই উচিত, এমন ছিচকা দুনে কেন তুমি? কথায় কথায় কাঁদো। চিকন নাগের ডোকা ফুলে উঠলো ফারার। রাগলো বোধহয় সে, গটগট শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়। পিছু নাই তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতে হবে। মনের আঙিনায় অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধরপড়ানি নিয়ে এগিয়ে গেল সেদিক পানে। তারপর বলল, শয়তান কমান্ডার, 1 নম্বর দুষ্ট, তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। না, মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে এলিয়েনের কাছ থেকে শিখে আসতে পারে কিভাবে তার বউ আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতে, ব্যক্ত করেনি একটু শব্দ। তারপর বলল, ওই দাঁড়াও। ফারা বলল, আসবেন না আমার পিছু পিছু, ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার, আপনার সঙ্গে আমার সম্পর্ক দি এন্ড। হেসে ফেললো তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার। তারপর বলল, ওই দাঁড়াতে বলছি। নাক টানে ফারা কান্নারত স্বরে বলল, আমি আম্মাকে ডাকবো, যান আপনি। টুপ করে রুমে ঢুকে গেল। দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। প্রবেশ করলো তাসফিন। অদর পিঠে দেখা দিল দুষ্টু হাসি। তারপর বলল, আপ তোমারই কেয়া হোগা বেবি। ফারা বলল, ভুলভাল হিন্দি বলা বন্ধ করেন, আর আমার ঘর থেকে যান পচা মানুষ। তাসফিন বলল, এভাবে বলো না তো সুখ। দুষ্টুমির সহিত বলল তাসফিন। রাগ লাগছে ফারার, লোকটা মজা নিচ্ছে তার, থাকবে না সে রুমে। ধ্যাত, বেরিয়ে যেতে নিল বাইরে, তবে তার সম্ভব হলো কই। কোনো টান পড়লো, আটকা পড়ে বাঁধনে। কক্ষটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। শুধু জানালার ফাঁক গলে আসা চাঁদের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাসা হৃদস্পন্দনের সুর মিলেমিশে এক অভূতপূর্ণ সঙ্গীত রচনা করছে। একজোড়া মানব মানবী একে অপরের খুব কাছাকাছি, আলিঙ্গনে আবদ্ধ। আরো এগিয়ে এলো পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলো দৃশ্যের প্রয়োজন পড়ে না। তারা নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, উহু, তাতো বোধহয় আবেগের দুলাম। তাসফিন ধীরলয়ে তার আঙুলে আঙুল জড়িয়ে ধরে। নিঃশব্দ মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন, হৃদয়ের কথা হৃদয় বুঝে। ফারা মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে, চোখ বুঝে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলে আলতো করে ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যে মায়ের আলো ছড়িয়ে দিতে চাই। তাসফিন নড়ে ওঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রঙা কোপো তার হলুদেটে আবরণে রাঙিয়ে তুলে। তারপর বলল, হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালী সন্ধ্যা সাজিয়ে নিলাম, ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি নরম আর কোমল, আকাশ ঢেকে আছে মেঘে, হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা পানিতে পড়ে এক ধরনের স্নিগ্ধতার শব্দ তুলছে টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে, গাছের পাতার ফাঁকে ফুটা ফুটা জল মুছে মুক্তোর মতো ঝলমল করছে। বৃষ্টির স্পর্শে মাটির সুদাগন্ধ আরো তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে উঠেছে এক অদ্ভুত প্রশান্তিতে। মিটি বৃষ্টি, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। আপাতত মেইলগুলো চেক করতে হবে তাকে। নাইদের অনেকগুলো মেইল এসেছে এবং কি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অফিসিয়াল মেইল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন
কিছুদিন পূর্বে আরো কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু নেভাল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছে। তাকে যথাসম্ভব দুদিনের মতো ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে দুদিন সময় আছে। পুরো একদিন চলে যাবে এসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরে মাত্র একটি দিন পাবে ফারার সঙ্গে কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন, এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছেই। আর এদিকে বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারা। হাত ভর্তি মেহেদি লাগানো তার, বিয়ের মেহেদি যে খুব শখ করে আঁকা। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার উপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি সবকিছু। সকাল সকাল পার্লার থেকে লুক আসবে তাকে সাজাতে, তাই তো আগে থেকে স্নেহা নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টুকা পড়লো। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো ফারার। এখন কে এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন। চমকায় ফারা, লজ্জিত হয় খানিকটা। দুহাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে, কালো তিলটা চুম্বকের নেই টানছে তাকে। এদিক সেদিক তাকে নিঃশ্বাস ছাড়লো সে। এগিয়ে গেল আলগুছে, হাত স্পর্শ করে ফারার, তারপর বলল কথা আছে। বারান্দায় গেল ফারার সহিত তাসফিন। দেয়াল ঘেঁষে বসলো নিচে। অবাক নেত্রে চেয়ে রইল ফারা। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারা চুপচাপ বাধ্য বালিকার নেই বসলো। আইটাই করে বলল, কিছু বলবেন? তাসফিন বলল, ভালো লাগছে না। আকস্মাক এমন কথায় অবাক হয় ফারা। পল্লব ঝাপটায় অভিযান নেই হাসলো তাসফিন, সূক্ষ্ম সেই হাসি। তারপর বলল, হাত দেখাও। বলতে দেরি, তবে দুহাত মেলে ধরতে দেরি হয়নি ফারার। তারপর বলল, এই দেখুন মেহেদি দিয়েছি বিয়ের, আপনার নামের অক্ষর আছে, খুঁজে দেখুন। চঞ্চল ফারার অদরপানের দৃষ্টি তাসফিনের। কথাগুলো বলে স্থির হলো সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয় তাসফিন। খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজের নামের প্রথম অক্ষরটি। আলগুছে ছুঁয়ে দেয় অধর দুটি। কম্পিত হয় ফারার সর্বাঙ্গ। তারপর বলল, মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমায় নিতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া, ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফারার। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তার সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুকিয়ে রেখেছে। ফারা বলল, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না রাত বিরাতে আমার ঘরে আসছেন? দুষ্টুমির ছোলে আওড়ালো ফারা। কাঁধে মাথা হিলিয়ে দেয় তাসফিন। অসম্মতি জানায়, তারপর বলল, একটুও লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ? আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেললো ফারা। তারপর বলল, আপনি আমাকে আপনি বললে হাসি পাই। প্রুচিয়ে তাসফিন বলল, তাই? ফারা বলল, হুম। তাসফিন বলল, নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে? কাউকে কিছু পরাতে দেবে না। হাত চলে গেল নাকে ফারার। খালি রাখবে কেন? রুবেনা শেখ যে তাকে নাকফুল দিল সেটা। তারপর বলল, ও মা, আপনার আম্মু তো আমাকে নাকফুল দিল। আহ, ব্যথিত কণ্ঠে আর্তনাদ করে ফারা। তাসফিন বলল, আমার আম্মু কি তোমারও আম্মু হয়? ফারা বলল, সরি, ভুল হয়ে গেছে। তাসফিন বলল, যা বললাম মনে থাকে যেন। নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহাবিপাকে পড়লো ফারা। এদিকে রুবেনা শেখ বলেছেন নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে ওনার ছেলে বলেছেন নাক খালি রাখতে। এখন ফারা কোথায় যাবে? উঠে বসলো তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। ফারা উঠে গেল সহসা। ওবেলায় পরে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধহয় গ্যালারির ছবি দেখছিল, তাই তো ফোন অন করা মাত্র সেখানে পেল। স্ক্রল করে নিচের দিকে যেতে একটি ছবিতে দৃষ্টি আটকায় তার। বউ সাজে সেলফি নিয়েছে সে। কি নিষ্পাপ চাহনি, বাচ্চা সুলভ ছাপ মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায়ী তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারাকে, তারপর বলল, এটা গতবারের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো, দেখুন মিস্টার, আমাকে দেখতে কেমন লাগে। নায়িকা নাম। ফিচেল হাসে তাসফিন। আঙুলের ভাঁজে ফের আঙুল গুজে বলল, না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফেল করে তাকিয়ে রইল ফারা। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? আর এদিকে তাসফিন শেখ আর ফারার বিয়ের দিন সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারা জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে, আর মনে মনে ভাবছে এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। ফারা আজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন ও লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার পর গোল্ডেন জরির কাজ, গা ভর্তি সব গহনা, সবকিছু রুবেনা শেখ এবং আরিফা আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল অ্যাকসেন্ট। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিছুক্ষণের মধ্যে তাদের বিয়ে। বৃষ্টি কমে আসছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝে কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করলেন, কবুল। ফারা হালকা কাপা কণ্ঠে বলল, কবুল। তাসফিনের চোখ আনন্দে চকচক করে উঠল। তিনবার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাসধ্বনি মিলল বৃষ্টির রিনঝিন শব্দের সাথে। বিয়ে মানা হাজারো নতুন সম্পর্ক।
সম্পর্ক, ফারা কি পারবে সবগুলো সম্পর্ক অটুট রাখতে? নূপুরের হাত ধরে রুমে এলো ফারা। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্ট প্রয়োজন ফারার। ছোটখাটো শরীরটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে যেন। বারান্দায় এসে দাঁড়ালো ফারা। আঁখি ভরে উঠেছে অশ্রুকণায়। চিরচেনা সবকিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার, নেত্রপল্লব কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত, এখন কি হবে মেয়েটার? কান্নাগুলো দলা পাকিয়ে আসছে ফারার। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো ফারার। রাগ করে জ্বলে উঠে মস্তিষ্ক। বারান্দার কাছে আরো একজন আছে, সাইফুল। চমকালো ফারা। এগিয়ে এলো সাইফুল, অপরাধী কণ্ঠে বলল, ফারা আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সত্যিই খুব লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফারা। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারা। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো তুমি আমার ছোট বোনের মতো, আমি জেনে বুঝে তোমার কোনো রকম ক্ষতি করব না। আর আজকের পর থেকে তো তুমি আমার সঙ্গে থাকবে। লম্বা নিঃশ্বাস ছাড়লো ফারা, মৃদুস্বরে বলল, এসব বলবেন না ভাইয়া, আমি তো ব্যাপারটা ভুলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত, আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু সরে গেল বোধহয় সাইফুলের। তারপর বলল, তুমি জানো না আমি কতটা অনুশোচনায় ভুগছিলাম, অবশেষে মুক্তি পেলাম। মৃদুস্বরে ফের বলল ফারা, এই যে আপনি ছোট বোন বলছেন, তাহলে কি করে বড় ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নৈশব্দে হাসলো সাইফুল, হাত রাখলো ফারার মাথায়। তারপর বলল, ভালো থেকো সবসময়। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর কেমন লাগছে গল্পটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।